সন্ধ্যার রেশ কেটে রাতের আধার তখন চাকিয়ে বসেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোটা বৃষ্টির ছাপটাই একবার চলছে একবার নিভছে। এই ঝুম বৃষ্টির মাঝে রাস্তার মাঝখানে সূর্য হাঁটু গেড়ে বসে আছে, যেন এক আজন্ম তৃষ্ণার্ত চাতক। সামনে ভেজা কাপড়ে কাঁপছে অনু, তার চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আকাশটাও যেন আজ অনুর দীর্ঘদিনের জন্মানো কষ্টের ভাগ নিয়ে সুখের অশ্রু বিসর্জন দিচ্ছে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু বৃষ্টির একটানা শব্দ শোনা যাচ্ছে। সামনে ভেজা কাপড়ে অনু দাঁড়িয়ে। আজ আকাশ ভেঙে নামা এই বৃষ্টি যেন তাদের দীর্ঘ বিরহের অবসান ঘটিয়ে এক মিলন গাথা লিখছে। অনু আর নিজেকে ধরে রাখতে পারল না। সব দ্বিধা, সব অভিমান তুচ্ছ করে সে এক লাফে সূর্যের উপর ঝাঁপিয়ে পড়ল। সূর্য এই আকস্মিক ধাক্কার জন্য প্রস্তুত ছিল না। ভারসাম্য রাখতে না পেরে সে ধপাস করে ভেজা পিচঢালা রাস্তায় শুয়ে পড়ল। অনু তার বুকের উপর লেপ্টে আছে। সূর্যকে দুই হাতে চাপটে ধরে অনু যেন তার অস্তিত্বের সবটুকু দিয়ে জড়িয়ে ধরল। অনু আবেগে ফুঁপিয়ে উঠে বলল, করব, একবার কেন, 1000 বার করব আপনাকে বিয়ে। শুধু আমিই আপনাকে করব, আর আপনিও শুধু আমাকেই করবেন। অন্য কাউকে আপনার ধারে কাছে ঘেঁষতে দিলে আমি খুন করে ফেলবো আপনাকে। সূর্য আলতো করে হেসে ফেলল। অনুর ভেজা চুলে আঙ্গুল বুলিয়ে আদর মাখা চোখে তাকিয়ে বলল, আর কোনোদিন আমায় ছেড়ে যাওয়ার কথা ভাববি না অনু। ওই ডিভোর্স পেপারটা আজই শেষবারের মতো আমাদের মাঝে দেওয়াল হয়েছিল। এরপর আমাদের মাঝে আর কোনো বিচ্ছেদের কাগজ থাকবে না, থাকবে শুধু আজন্ম একসাথে থাকার অঙ্গীকার। অনু সূর্যের বুকে মুখ গুজে দিয়ে বলল, রাখবো না কোনো কাগজ। আমি শুধু আপনার ওই অন্ধকার হৃদয়ের আজীবন পূর্ণিমা হয়ে থাকবো। আমি আপনাকে বড্ড ভালোবাসি সূর্য ভাই। আপনার ওই শাসনকে ভালোবাসি, আপনার ওই পাগলামিকে ভালোবাসি, এমনকি আপনার ওই সিগারেটের কটু গন্ধমাখা অভিমানকেও ভালোবাসি। সূর্য মৃদু হেসে অনুর কানের কাছে মুখ নিয়ে এলো, ফিসফিস করে বলল, আমার বুকের বাম পাশটায় মাথা রাখতো অনু। কান পেতে দেখ, কিছু শুনতে পাচ্ছিস? কিছু শুনতে পাচ্ছিস? অনু সূর্যের হৃদস্পন্দনে কান পাতল। বৃষ্টির শব্দের মাঝেও সূর্যের হৃৎপিণ্ডের সেই উদ্দাম ধুকপুকানি অনুর কানে বাজল। সূর্যের বুকের প্রতিটি ধুকপুকানি যেন আজ এক সুরে কথা বলে উঠেছে। সূর্য অনুর ভেজা মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে অনুভব করলো পরম সুখ। এই প্রথম তার প্রিয় নারীকে এতটা কাছে থেকে এতটা ভালোবাসায় আলিঙ্গন করতে পারা, এতটা নিবিড়ভাবে আলিঙ্গন করার সুখ সে পাচ্ছে। এই আলিঙ্গন যেন তার বুকের ভেতরে দীর্ঘদিনের দগদগে ক্ষতগুলোকে উপশম করে দিচ্ছে। জীবনের সব দুঃখ যেন এই এক মুহূর্তের কাছে হার মেনে গেছে। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। আকাশের দিকে মুখ তুলে সে মনে মনে সৃষ্টিকর্তার প্রতি হাজারো শুকরিয়া জানালো অবশেষে তার চাঁদকে এভাবে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু এই রোম্যান্টিক আবহের মাঝেই ঘটল বিপত্তি। অনু আবেগের জোয়ারে ভাসতে গিয়ে সূর্যকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরল যে তার নখগুলো সূর্যের শার্ট ভেদ করে চামড়ায় বসে যেতে লাগলো। অনু ফোপাচ্ছিল আর নখ দিয়ে সূর্যকে খামচে ধরেছিল। সূর্য কিছুক্ষণ এই আবেগী অত্যাচার সহ্য করলেও যখন নখগুলো চামড়া ভেদ করে রক্ত বের করার উপক্রম করলো, তখন তারা সহ্য হলো না। ব্যথায় সূর্যের মুখ বিকৃত হয়ে গেল। সূর্য বিরক্ত হয়ে আলতো করে অনুর পিঠে চাপড় দিয়ে বলতে লাগলো, আরে ছাড় গাধি, খামছাইয়া ধরছিস কেন? ছাড়, আমার দম বন্ধ হয়ে যাবে। অনু, তোর নখ দেবে তো মনে হচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে, ইডিয়েট। অনু বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো। তার এমন মায়াবী আর রোম্যান্টিক মুহূর্তে সূর্যের এই আনরোম্যান্টিক কথাটা যেন আগুনের উপর ঘি ঢেলে দিল। সে দেখলো সূর্য চোখ বন্ধ করে তাকে অনবরত ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুর কোনো শব্দ না পেয়ে সূর্য চোখ মেলে তাকালো। অনু অভিমানী চোখ পড়তে তার সময় লাগলো না। অনু রাগ করে উঠতে গেলে সূর্য তার কোমরে এক ঝটকায় টান মেরে তাকে আবার নিচের উপর ফেলে দিল। এবার আরো শক্ত করে চেপে ধরলো। আকাশ ছিঁড়ে পড়া বৃষ্টির ফোঁটা অনুর ঠোঁট ছুঁয়ে গড়িয়ে সূর্যের মুখে এসে পড়ছে। সূর্য ঘোর লাগা চোখে তাকিয়ে অনুর ভেজা চুলগুলো মুখ থেকে সরিয়ে কানের পিছনে গুজে দিল। তারপর ধীরে ধীরে নিজের উষ্ণ ও ভেজা ঠোঁটজোড়া ছুঁয়ে দিল অনুর কপালে। অনু আবেশে চোখ বন্ধ করে নিল। সূর্যের সেই পবিত্র স্পর্শে বৃষ্টির শীতকেও ছাপিয়ে অনুর সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সূর্য আর অনু যখন বৃষ্টির মাঝে একে অপরের মাঝে মগ্ন, ঠিক তখনই দূর থেকে এক পথচারীর চিৎকার ভেসে এলো, ওই ভাই, আপনারা কি পড়ে গেছেন নাকি? সাহায্য লাগবে? অনু হকচকিয়ে সামনে তাকালো, দেখলো দূর থেকে একটা বাইক আসছে আর আরোহী লোকটা চেঁচিয়ে কথা বলছে।
রাস্তার মাঝখানে এমন অবস্থায় একজন পরপুরুষের সামনে নিজেকে দেখে অনু লজ্জায় একেবারে কুঁকড়ে গেল। সে চট করে সূর্যের বুকের মাঝে মুখ গুজে লুকালো। সূর্য পরিস্থিতি সামলাতে নিজের কোটটা খুলে অনুর উপর জড়িয়ে ধরলো, যাতে তার ভেজা শরীরটা ঢাকা পড়ে। বেশ আয়েশ করে শুয়ে থেকেই বাইক চালকের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, না ভাই পড়ি নাই, আপনার ভাবি একটু বৃষ্টিতে ভিজে রোম্যান্স করতে চাইছিল তো, তাই আর কি। বুঝেনি তো, বউ মানুষ, শখ আহ্লাদ তো বেশিই থাকে। লোকটা হা হা করে হেসে উঠল, বাইকের গতি বাড়িয়ে বলল, তা তো ঠিকই ভাই, বউয়ের ইচ্ছের তো শেষ নাই। তা করেন জমিয়ে রোম্যান্স করেন এই ঝুম বৃষ্টিতে। উইশ ইউ আ ভেরি রোম্যান্টিক রেইন ভাই। বলেই লোকটা বাইক ছুটিয়ে চলে গেল। অনু লজ্জায় মরে যাচ্ছে। ইস, কতটা নির্লজ্জ এই লোকটা, ছি। মাঝ রাস্তায় লোকটা এসব কি বলে দিল। লোকটা যেতেই অনু সূর্যকে কষিয়ে একটা চিমটি কাটলো। কি করছিস, চিমটি কাটছিস কেন? আপনি ওই লোকটাকে ওসব কি বলছিলেন? ছি, সে কি ভাবলো? সূর্য হাসতে হাসতে বলল, তোর জন্যই তো সব হয়েছে, দেখলি তো, মাঝ রাস্তায় আজ আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি হয়ে গেল। এখন তো ওঠ, নাকি এখানেই রাত কাটাবি? অনু অবাক চোখে তাকালো। এই লোক তখন কি সুন্দর করেই না নির্লজ্জ মার্কা কথাগুলো বলে দিল, আর এখন বলে কিনা তার প্রেস্টিজ নিয়ে টানাটানি হয়েছে। জেদ নিয়ে বলল, না উঠবো না। সূর্য এবার শয়তানি হাসি দিয়ে বললেন, আচ্ছা উঠিস না, তুই তাহলে এভাবেই রাস্তার মাঝখানে আমার গায়ের ওপর শুয়ে থাক, আর আমিও এভাবেই শুয়ে থাকি। মানুষজন এসে আমাদের এই রোড রোম্যান্স দেখে বাহবা দিক। অনু আর এক মুহূর্ত দেরি করলো না, ঝটপট উঠে দাঁড়িয়ে গটগট করে সামনে হাঁটতে শুরু করলো। বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য লোক একটা, লোক লজ্জার কোনো বালাই নেই। বেশি দূর এগোতে পারলো না অনু। হঠাৎ অনুভব করলো তার দুই পা শূন্যে। সূর্য তাকে পাঁচা কোলা করে তুলে নিয়েছে। অনু হকচকিয়ে গিয়ে সূর্যের গলা জড়িয়ে ধরলো। কি করছেন আপনি, নিচে নামান আমাকে। সূর্য অনুকে বাহু ডোরে আগলে নির্বিকার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বলল, বাইকটা ওদিকে রাখা, তুই গাদি উল্টো দিকে কোথায় যাচ্ছিস শুনি? অনু আর কিছু বলল না। ঝুম বৃষ্টির মাঝে সে মুগ্ধ চোখে সূর্যের মুখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির পানির ফোঁটাগুলো সূর্যের মুখে পড়ছে, আর সেই চিবুক বেয়ে পড়া পানি যেন যা ল্যাম্পপোস্টের আলোয় হীরের মতো চকচক করছে। এই দৃশ্য অনুর হৃদয়ে দোলা দিচ্ছে। অনুর মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে একটু সাহস সঞ্চয় করে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, রোকাইয়া আপু বলেছিল আপনি নাকি কখনো কোনো মেয়ের হাত ছুঁয়েও দেখেননি, এমনকি মায়া আপুরও হাত না। এটা কি সত্যি? আমি ছাড়া কখনো কোনো মেয়ের হাত ধরেননি আপনি? সূর্য ধীর স্বরে উত্তর দিল, সত্যি, তুই প্রথম আর তুই শেষ। অনু অবাক হয়ে প্রশ্ন করলো, কেন, এমনটা হয় নাকি? কোনো প্রেমিক কি তার প্রেমিকার হাত ধরে না? সূর্য এবার মৃদু হাসলেন। বৃষ্টির শব্দ ছাপিয়ে তার গম্ভীর কণ্ঠস্বর অনুর কানে এসে বাজলো, ধরে হয়তো, কিন্তু আমার কাছে নারী মানে হলো এক সম্মানের নাম। বিয়ের আগে কাউকে স্পর্শ করে তার মর্যাদা ক্ষুণ্ণ করার শিক্ষা আমি পাইনি। মনে হতো ছুলেই বুঝি সেই পবিত্রতা কলঙ্কিত হয়ে যাবে। অনু মুখ তুলে চাইল। বৃষ্টির ঝাপটায় চোখ মেলতে কষ্ট হচ্ছে, তবুও অভিমানী স্বরে শুধালো, তাহলে আপনি আমাকে কেন ছুলেন, আমাকে কেন কলঙ্কিত করলেন? সূর্য এবার অনুকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। গভীর স্বরে বলল, কারণ তুই আমার অর্ধাঙ্গিনী অনু। আমার কলঙ্কিত তুই হবি একবার নয়, শতবার হবি। তোর উপর আমার অধিকারটা যে জন্ম জন্মান্তরের। অনু আর কোনো কথা বলল না, শুধু সেই ফর্সা মুখটার দিকে তাকিয়ে রইল, যা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে আছে। আজ অনুর মনের সকল অন্ধকার, সকল দ্বিধা চিরতরে মুক্তি পেয়েছে। জীবনটা যেন এক নতুন আলোয় তার সামনে ধরা দিয়েছে। ভালোবাসা যে এতটা সুন্দর হতে পারে তা সে আজ প্রতি পলে পলে অনুভব করছে। বাইকে ওঠার সময় অনু একটু দূরত্ব বজায় রেখে বসলো। সূর্য ভ্রুকুচকে তাকালো। সে মনে মনে ভাবলো, এই মেয়ে কি আবারও বলবে আমি ছুলে তো আপনার কারেন্ট লাগে, দূরে শুনুন। অনু যেন মনে মনে সেটাই ভাবছিল। সূর্য অনুর মনের ভাব বুঝতে পেরে বাঁকা হেসে বলল, জান, এবার অন্তত একটু শক্ত করে জড়িয়ে ধরো তো। অনু মুহূর্তেই চমকে উঠল। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। সেই ছাদের দৃশ্য মনে পড়ে গেল। সেই দিনও সূর্য তুমি করে বলেছিল, আর আজ ডাকলো জান। সে তো ভেবেছিল সূর্য হয়তো অন্য কাউকে ডাকছে। এই তুমি আর জান সম্বোধন কি তবে শুধু তারই জন্য? সে অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কি আমাকে তুমি করে বললেন? তার মানে সেই দিনও কি এই শব্দটা আমার জন্য ব্যবহার করেছিলেন? সূর্য হুট করে অনুর হাত দুটো টেনে নিজের কোমরে শক্ত করে জড়িয়ে ধরলো। অনুর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, তুমি ছাড়া এই ডাক শোনার অধিকার আর কার কাছে আছে বলো? আমার হৃদয়ের সবটুকু অধিকার তো অনেক আগে থেকেই তোমার নামে লিখে দিয়েছি। আমার নিঃশ্বাস থেকে শুরু করে হৃদস্পন্দন সবখানেই তো শুধু তোমার নাম লেখা। জান, তোমায় ছাড়া আর কাকে জান বলে ডাকবো বলো? অনু আর নিজেকে সামলাতে পারলো না। সে সূর্যকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাথা রাখলো সূর্যের প্রশস্ত পিঠে। সূর্যের গায়ে সেই পরিচিত ঘ্রাণ আর বৃষ্টির মাদকতা তাকে যেন আচ্ছন্ন করে
করে ফেলল। সূর্যের হৃদস্পন্দন যেন তার পিঠ ভেদ করে সরাসরি অনুর বুকে এসে আঘাত করছে। এক অদ্ভুত ভালো লাগায় শিউরে উঠল সে। আজ যেন পৃথিবীটা খুব সুন্দর। সূর্যের পিঠে মাথা রাখা অবস্থাতেই সে মনে মনে বলল, আমিও আপনাকে বড্ড ভালোবাসি সূর্য ভাই। এদিকে সূর্য অনুকে খুঁজে পেয়েছে এই খবর ফোনে জানার পর বাড়ির সকলে অনেকটা নিশ্চিন্ত হয়েছে। ড্রয়িং রুমে সবাই বসে তাদের ফেরার অপেক্ষার প্রহর গুনছে। আজকাল বাড়ির ছেলে মেয়েগুলো বড়দের রীতিমতো নাকানি চুবানি খাওয়াতে শুরু করেছে। বাড়ির আবহাওয়া উত্তপ্ত থাকলেও নিঝুমের শান্তিও এখন চরম অশান্তিতে আছে। কারণটা ইস্তিয়াক হঠাৎই বাড়িতে হাজির হয়েছে। সে তানভীরের কিছু কাগজপত্রের কাছে এসেছে, যদিও সে নিজেকে খুব সহজে রাখার চেষ্টা করছে, কারণ আগের আর এখনকার পরিস্থিতি পুরোপুরি আলাদা। হাসপাতালে অনুকে বিয়ের প্রস্তাব দেওয়াটা ছিল এক মুহূর্তের আবেগ, কিন্তু সূর্যকে অনুর জন্য ওভাবে পাগলামি করতে দেখে ইস্তিয়াক নিজের মন থেকে অনুর নামটা মুছে ফেলার চেষ্টা করছে। এত সহজে কি আর ভালো লাগাটা বোঝা যায়? তবুও ইস্তিয়াক জানে অনু এখন সূর্যের স্ত্রী, আর বন্ধুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেবার মতো কিছু নিচু মানসিকতা ইস্তিয়াকের নেই। তবে এত কিছুর ভিড়ে ইস্তিয়াকের নজর এড়ালো না নিঝুম। যে মেয়েটা আড়াল থেকে তাকে কয়েকবার দেখে পালিয়ে বেঁচেছে, নিঝুম যে তার ভয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, তা ইস্তিয়াক বেশ বুঝতে পারছে, কিন্তু শিক্ষক হিসেবে সে এটা মোটেও মানতে রাজি নয়। তাই সে সরাসরি নিঝুমের বাবার কাছে নালিশ ঠুকে দিয়েছে, আর তারপর থেকেই নিঝুমের উপর নজরদারি শুরু করেছে। নিঝুম রাগে ফেটে পড়ছে। সেই রুকাইয়াকে গিয়ে ইস্তিয়াকের নামে ইচ্ছে মতো নালিশ করেছে, আর নতুন নতুন কিছু গালিও উদ্ভাবন করেছে তার জন্য। কিন্তু বোকা নিঝুম জানতো না যে রুকাইয়া ভালো ভাবিদের মতো তার সব কথা ফোন কলে ইস্তিয়াককে শোনাচ্ছে। ইস্তিয়াক ওদিকে হাসি মুখে সবকিছু রেকর্ড করে নিয়েছে। ইস্তিয়াক মনে মনে হাসলো। এই মেয়ে যে এতটা ঘাড়তারা তা সে এতদিনেও বুঝতে পারেনি। নিঝুমের জন্য যে সামনে এক বিশাল বড় চমক অপেক্ষা করছে তা বেচারি এখনো টেরই পায়নি। তবে শুধু নিঝুম না, তাদের দুজনের জন্যই যে এক বিশাল চমক অপেক্ষা করছে তা কারোরই জানা নেই।